সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে মিনি সমন্বয়ক হয়ে বা আপনারা কতটা চাঁদাবাজি করছেন? চাঁদা মানে হাউ ডু রান ইউর শোজ, মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এ করতেছেন। আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আমি লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম। আপনি দেখেছেন যে একটা শহীদ মিনারের নিচে একটা জাস্ট সাদা কাপড় বেছানো, উপরে 4টা চেয়ার, আমরা বসে আছি। পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। মানে আপনাকে জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে, অন্তত যারা তারাও যদি একজন অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 30,000 এবং সবচেয়ে বড় কথা সার্জিস, অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা? 20-30,000 টাকা না আমাদের কোনো জায়গায় গিয়ে দিতে হয়নি। আচ্ছা, দিতেই হয় না টাকা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি, এবং আমরা আমাদের স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না, তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক। এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনি আপনার নিজের পরিচয় কি দিবেন? সার্জিস আলম আসলে কি, তার পেশা কি, যে আপনি নিজেকে আসলে কি বলেন? রাজনীতিবিদ ক, ছাত্র খ, ছাত্র নেতা গ, সাবেক ছাত্রলীগ নেতা ঘ। ছাত্র নেতার জায়গায় আপনি যদি ছাত্র প্রতিনিধি এই শব্দটি দিতেন আমার মনে হয় সেটি ভালো হতো, অথবা রাজনীতিবিদের জায়গায় যদি আপনি বলতেন যে অনেকটা পলিটিক্যাল এনথুজিয়াস্ট, এই শব্দটা দিলে আমার মনে হয় যে এইটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো আসলে। না, খুব ভালো বলছেন। আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন? মানে আর ইউ না, কখনোই না। আপনি সরকারের অংশ না, আপনি সরকারের অংশ না। আমি সরকারের অংশ নিজেকে মনে করি না, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে 3 জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গায় আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক, এমনটি নয়, বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না, সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে, তাদের সাথে একটু কথা বলা যায়, ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায়, এই বিষয়টি। কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকারের অংশ মনে করি না। আপনি নিজে সরকারের অংশ মনে করেন না তো জনাব নাহিদ, জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ, এবং আপনাদের প্রতিনিধি হিসাবে মানে ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ। আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী, নাকি আপনারা 3 জন অন্যরা 17 জন, মানে এরকম কি কোনো গ্রুপিং আছে, নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে? আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই 3 জন কি আলাদা, এই 3 জন কি 20 জনের একজন, এই 3 জনই কি আসল 3 জন, মানে ব্যাপারটা কিরকম আসলে? মানে আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিবডি ইজ ইকুয়াল, বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়াল? আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যে 3 জন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ, তারা যখন ওই জায়গাটিতে থাকেন, সরকারের জায়গাটিতে, তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা, কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে, সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই। আবার আমাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে, যে অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, চলতে হয়, প্রোটোকলের মধ্যে থাকতে হয়। সেদিক থেকে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে। আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে, চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং, নাকি মানে? আচ্ছা, আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না। জনাব সার্জিস আলমকেও অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছেন, যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন, কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন, কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন, কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন, সেই কথা তার পাল্টে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম, তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন, যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন, প্লাস
তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে, এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন। পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সার্জিস আলম, মানে রাজনীতিটা আসলে এখন কি, মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে, আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে, অথবা বাদ দিয়ে দিতে হবে, অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে, মানে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা? প্রথম কথা হচ্ছে, সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না, সেটা নেওয়া সম্ভবও না, এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীনও না। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন এটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়। আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে, ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি। তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18-19 জুলাই কিংবা 5 অগস্টের যে হুঙ্কার দিয়ে রাজপথে থাকা, রাজপথে ঠিক ওইভাবে আসতে হয়। কিন্তু সত্যি কথা এটি যে আমরা আসলে ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি, এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সেই পথে যাই। ইন্টারেস্টিং, মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে, এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা, ওইভাবে তারা অনেক আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে ওইভাবে তারা ফেস করতে পারে না। তখন যেটি হয় আসলে যে তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের 2জন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। কিন্তু আমার যেটি মনে হয় যে আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা, ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি, এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে, আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি। ছাত্রলীগ তুই চাস কি, বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম, আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হচ্ছে, তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে। এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হয়েছে, যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম, এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে দেয় নাই,
প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে, আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে, আপনাদের সরকার সেটি করতেছে, ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে, মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা আসলে দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে, আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা, আমরা আসলে কারা? আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা? ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টেড ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোন একটি জায়গায় যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। আর আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন, এগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন? ভালো লাগছে আপনার? দেখুন, না, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে, যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে থাকে, তাহলে এরকম কিছু করাকে আমাদের জায়গা থেকে। কিন্তু যদি কেন, আমি 2টা ঘটনা বললাম, আপনি এই 2টা ঘটনা জানেন কিনা? এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই 2টা ঘটনা আপনি জানেন কিনা, মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে? মানে এটা করা ঠিক আছে? ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে তাহলে তো আমি আপনাকে ডিসিশন দিতে পারি। আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা। বিকজ গত 8-10 বছরে জাহিদ হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন। আমার একটা ধারণা ছিল সার্জিস, যে যেই 2 নেতা গ্রেফতার হয়েছে, সেই 2 নেতা আপনার পরামর্শে, উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে, এটা আমার একটা ধারণা ছিল যে এই 2 নেতা দুষ্ট, এদেরকে গ্রেফতার করেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের আসলে ছাত্রলীগের পোস্ট না পাওয়া সবচেয়ে বড় ছাত্রলীগের সাবেক নেতা মনে হয় সার্জিস আলম। কারণ আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি জার্নিটা দেখেন, কোথাও আমার কোনো বলি বিশ্ববিদ্যালয় কিন্তু না, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লোক, আপনি তো রংপুরে আইজিপির সাথে ঘুরে বেড়ান, আমার জায়গা থেকে আপনি তো গুরুত্বপূর্ণ লোক, আইজিপি আমার ফোনই ধরেন না, আপনার সাথে ঘুরে বেড়ান রংপুরে। না, কখনোই না, এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না। কোন দিক থেকে? সেটি হচ্ছে, আমি সেখানে সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যাইনি, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি, কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ডের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে গিয়েছে। তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাইদের বাসায় গিয়েছে, এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে, তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি। তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই, ক্লিয়ার কথা। আরেকটি কথা হচ্ছে, আপনি এর আগে যেটি বলেছেন, আমি আপনাকে বলি, বলতেন না, আমি একটি জিনিস আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এর আগে যেটি বলেছেন, এই যে 2 জন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে, আমি একজনটা শুনেছি, আরেকজনটা শুনিনি, হয়তো আমার চোখে পড়েনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল, যাদেরকে চিনি, এরকম অন্তত আমি 50 জনের কথা বলতে পারবো
যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা 15 তারিখে আমাদের সাথে যা হয়েছে, 16 তারিখ এগুলোর সাথে সরাসরি জড়িত, তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম, হয়তো তাদেরটা আগে আসতো, কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে, ব্যবস্থা নিবে। আমি কেন Interesting. ব্যক্তিগতভাবে বলতে চাই? অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন, কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে মানে যাই হোক সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি তাহলে বলেন নাই ব্যাপারটা তো এরকমই, তাদের দুজনের না না, আপনার আসলে ঠিক আছে, আমি এইটাই বুঝলাম। আচ্ছা, মহিউদ্দিন ভাই, আপনাকে এখানে একটা ছোট্ট আর্গুমেন্ট দিয়ে দেখেন, আপনি যে এটা রিলেট করতে পারবেন। আর্গুমেন্টটা আমাকে শুধুমাত্র ধরেন, না আর্গুমেন্ট একটা ছোট্ট জাস্ট ইনসাইট, সেটা হচ্ছে যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় না, এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব, তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, আমাদের আসিফ তাদের জেল কেটেছে, তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা? অবশ্যই ক্ষোভ থাকার কথা আছে তো, তাদের না আছে সাহিত্যের সাথে ক্ষোভ আছে, ডক্টর সাহিত্য সাখাওয়াত।